আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্যাম্পলিং মেথড। আমরা শিখব যে কিভাবে স্যাম্পলিং করতে হয় পপুলেশন থেকে এবং কী কী মেথড রয়েছে। মোটামুটি আমরা আর দুইটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব যে কীভাবে স্যাম্পলিং মেথড ইউজ করে আমরা স্যাম্পল ক্যালকুলেট করি। ঠিক আছে, তো ওভারঅল আগে আমরা কিছু থিওরিটিক্যাল নলেজ গেইন করব, দেন এগুলোর উপর বেস করে কীভাবে আমরা স্যাম্পল ক্যালকুলেট করব সেটা শিখব। আপনারা কি আমাকে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ওকে, তাহলে আজকে আমাদের এজেন্ডাতে যাচ্ছি। আজকে হচ্ছে আমাদের আলোচনার যে টপিকগুলো সেগুলো হচ্ছে যে স্যাম্পলিং মেথডের মধ্যে কিছু টার্মিনোলজি আছে, সেগুলো আমরা শিখব। এরপরে স্যাম্পলিং মেথডস কাকে বলে এবং কত প্রকার সেটা দেখব। এরপর হচ্ছে স্যাম্পলিং মেথডের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে প্রবাবিলিস্টিক মেথড আর একটা নন প্রবাবিলিস্টিক মেথড। এই স্যাম্পলগুলা মেথডগুলো আমরা দেখব এবং কত প্রকার আছে সে প্রত্যেকটা প্রকার সম্পর্কে আইডিয়া নিব। তারপরে হচ্ছে কীভাবে স্যাম্পল সাইজ ক্যালকুলেট করব আমরা সেটা দেখব, এবং এখানে কিছু টার্মিনোলজিস আছে সেটা শেখার চেষ্টা করব। এরপর হচ্ছে আমরা যখন স্যাম্পলিং করি তখন কিছু এরর বা বায়াস তৈরি হয়, সেগুলো কী কী এবং কীভাবে আমরা সেটা অ্যাভয়েড করতে পারি। ইনফ্যাক্ট আমরা এখান থেকে শিখব এই প্রবাবিলিস্টিক মেথড এবং নন প্রবাবিলিস্টিক মেথড, এটা ডিফারেন্স কী এবং অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস কী, এইসব টপিকগুলো আজকে আমরা কভার করার ট্রাই করব। ফার্স্টে আমরা টার্মিনোলজিস ইন স্যাম্পলিং মেথডস, আমরা একদম শুরুর ক্লাসে কিছু স্ট্যাটিস্টিক্যাল টার্মিনোলজি আলাপ করেছিলাম। তার মধ্যেই অলরেডি আমরা কভার করেছি যে হোয়াট ইজ পপুলেশন, স্যাম্পল, স্ট্যাটিস্টিক, তারপরে প্যারামিটার, এগুলো আলোচনা করেছি। কিন্তু আজকে আমাদের যেহেতু স্যাম্পলিং মেথড আমরা পড়ব, এখানে আমাদের কিছু টার্মিনোলজি রিপিটেশন হবে, সেগুলো আমরা মোটামুটি শেখার চেষ্টা করব। এবং এইখানে আমরা দেখব যে যে টার্মিনোলজিগুলো মূলত স্যাম্পলিং করতে ব্যবহার করা হয় সেগুলো আমরা এখানে শিখব। বেসিক টার্মিনোলজিগুলোর মধ্যে ফার্স্টে যেটা আমাদের আসবে সেটা হচ্ছে পপুলেশন। তার আগে আমরা এখানে শিখে নিই যে হোয়াট ইজ স্যাম্পলিং অ্যাকচুয়ালি। হ্যাঁ, স্যাম্পলিং বলতে অ্যাকচুয়ালি আমরা কী বোঝাই। এটা একটা প্রসিডিউর, হ্যাঁ, বাই হুইচ সাম মেম্বার্স অফ দ্য পপুলেশন আর সিলেক্টেড অ্যাজ রিপ্রেজেন্টেটিভ অফ এন্টায়ার পপুলেশন। গতদিন আমরা যেটা দেখেছিলাম, গতদিন বলতে লেকচার 1-এ, যে এখানে আমাদের যে পপুলেশনটা থাকবে, এই পপুলেশন হচ্ছে আমাদের এন্টায়ার গ্রুপ অফ পিপল, তাই না? এখান থেকে আমরা একটা সাবসেট যে নিব, এটা অবশ্যই কী হতে হবে, এই পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ হতে হবে। অর্থাৎ আমরা এই যে এন্টায়ার পপুলেশন থেকে আমরা যে পার্ট অফ পপুলেশন হচ্ছে একটা সাবসেট নিব, সেটা যেন অবশ্যই আমাদের এই পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ হয়। এইটা যে প্রসিডিউরের মাধ্যমে করি সেটাকে বলা হয় স্যাম্পলিং মেথড। নেক্সট হচ্ছে পপুলেশন ভার্সেস স্যাম্পল। তো যেটা আমরা একটু আগেই শিখে এসেছি যে পপুলেশন মানে কি, এন্টায়ার গ্রুপ অফ পিপল দ্যাট ইউ ওয়ান্ট টু ড্র কনক্লুশন অ্যাবাউট, হ্যাঁ, যাদের সম্পর্কে মূলত আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাই বা নিতে চাই। স্যাম্পলিং মানে হচ্ছে এই পপুলেশনের একটা সাবসেট, স্পেসিফিক গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস দ্যাট উইল কালেক্ট ডেটা ফ্রম। ওকে, নেক্সট ডেফিনেশনস অফ স্যাম্পলিং টার্মস। এর মধ্যে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে স্যাম্পলিং ইউনিট। এটাকে অনেক সময় বলা হয় বেসিক স্যাম্পলিং ইউনিট বা বিএসইউ। এটা মানে কি বোঝায়? এটা হচ্ছে একটা এলিমেন্টারি ইউনিট দ্যাট উইল বি স্যাম্পলড। আর এটা হতে পারে পিপল, হেলথ ওয়ার্কার্স, হসপিটালস, হ্যাঁ, এটা জাস্ট আমি এক্সাম্পল দিয়েছি। স্যাম্পলিং ফ্রেম বলতে কি বোঝায়? দ্য স্যাম্পলিং ফ্রেম ইজ দ্য অ্যাকচুয়াল লিস্ট অফ ইন্ডিভিজুয়ালস, okay, that the sample will be drawn from. Ideally it should include the entire target population and nobody who is not part of the part of that population. যেটা আমরা শিখেছিলাম যে what is sampling frame, যেটা বললাম এটা হচ্ছে list of individuals that the sample will be drawn from. হ্যাঁ, ideally it should include the entire target population. আমরা যারা আমাদের টার্গেট পপুলেশন তাদেরকে আমাদের ইনক্লুড করতে হবে, কিন্তু এখানে দেখেন যে nobody who is not part of that population, অর্থাৎ আমরা আমাদের টার্গেট পপুলেশনের বাইরে যারা থাকবে তারা অ্যাকচুয়ালি স্যাম্পলিং ফ্রেমের আওতায় পড়বে না। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে স্যাম্পলিং স্কিম। বলতে কি বোঝায়? মেথড ইউজ টু সিলেক্ট স্যাম্পলিং ইউনিটস ফ্রম স্যাম্পলিং ফ্রেম। ওকে, এটাকে বলা হয় মূলত স্যাম্পলিং স্কিম। আর স্যাম্পল সাইজ বলতে তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে একটা হচ্ছে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস ইন ইউর স্যাম্পল ডিপেন্ডস অন দ্য সাইজ অফ পপুলেশন। যেহেতু আমরা স্যাম্পলটা নিয়ে থাকি পপুলেশন থেকে, তার সাইজটাও ডিপেন্ড করবে পপুলেশন সাইজের উপরে। অ্যান্ড অন হাউ প্রিসাইজলি ইউ ওয়ান্ট টু রেজাল্টস টু রিপ্রেজেন্ট দ্য পপুলেশন অ্যাজ এ হোল। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ওভারঅল যে টার্মস অ্যান্ড টার্মিনোলজিগুলো ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে স্যাম্পলিং স্কিম, স্যাম্পল সাইজ, স্যাম্পলিং ফ্রেম অ্যান্ড স্যাম্পলিং ইউনিট বলতে কী বোঝায়।
এরপরে হচ্ছে আমরা দেখব হোয়াট ইজ স্টাডি পপুলেশন। স্টাডি পপুলেশন আমরা কাদেরকে বলি বা স্টাডি পপুলেশন বলতে কী বোঝাচ্ছি? দ্য স্টাডি পপুলেশন ইজ দ্য পপুলেশন হুইজ স্যাম্পলিংয়ের এক্সাম্পল দেওয়া যাবে। হ্যাঁ, অবশ্যই স্যাম্পলিংয়ের এক্সাম্পল দেওয়া যাবে। যেমন এখানে ফর এক্সাম্পল এইখানে হচ্ছে আমাদের এই যে এই পপুলেশন, ওকে, এটা হচ্ছে যে পুরো স্যাম্পলিং ফ্রেম। আচ্ছা, আমি উদাহরণ দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের এন্টায়ার মাইক্রোবায়োলজির বিভাগের শিক্ষার্থী এখানে আমি ধরলাম। তো আমরা হচ্ছে স্টাডি করতে চাই এমন সব স্টুডেন্ট নিয়ে যারা হচ্ছে কোভিড পজিটিভ। তাহলে এরা হচ্ছে আমার টার্গেট পপুলেশন। তো স্যাম্পলিং মানে ফ্রেম কারা হবে? স্যাম্পলিং ফ্রেম হবে আমরা যাদেরকে নিয়ে স্টাডি করতে চাচ্ছি, তার মানে এরা হচ্ছে আমাদের পপুলেশনের মধ্যে ইনক্লুড। স্যাম্পলিং ফ্রেম বলতে কী বোঝানো হয়েছে এখানে? আবার বলছি, ইজ দ্য অ্যাকচুয়াল লিস্ট অফ ইন্ডিভিজুয়ালস দ্যাট দ্য স্যাম্পল উইল বি ড্রন ফ্রম। হ্যাঁ, যেমন আমরা এখানে বলছি যে যারা অ্যাকচুয়ালি কোভিড পজিটিভ তারা হচ্ছে আমাদের টার্গেট পপুলেশন। হ্যাঁ, তার মানে হচ্ছে আইডিয়ালি ইট শুড ইনক্লুড এন্টায়ার টার্গেট পপুলেশন যারা অ্যাকচুয়ালি কোভিড পজিটিভ, তাদেরকে সবাইকেই আমাদের ইনক্লুড করতে হবে। কিন্তু এখানে আমরা একটা জিনিস খেয়াল করছি যে মাইক্রোবায়োলজি বিভাগের সবাই কিন্তু আসলে কোভিড পজিটিভ না। তার মানে তারা আমাদের স্যাম্পলিং ফ্রেমের আওতায় আসবে না বা তারা হচ্ছে স্যাম্পলিং ফ্রেমের বাইরে পড়বে। ঠিক আছে? যে প্রশ্নটা করেছিলেন আমার মনে হয় বুঝতে পারছেন কি না জানি না। না বুঝলে আমি আরও এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। যে কোশ্চেনটা করেছিলেন যে মানে বুঝতে পারছেন? রেসপন্স করলে একটু ভালো হয়, তাহলে আমার সুবিধা হতো যে আসলে আপনি বুঝছেন কি না। ওকে, নেক্সট হচ্ছে যেটা বললাম স্যাম্পল সাইজ আমরা বুঝলাম যে মূলত নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস ইন ইয়োর স্যাম্পল ডিপেন্ডস অন দ্য পপুলেশন সাইজ। ঠিক আছে, এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখলে আরও বুঝতে পারবো ভালো। আর স্টাডি পপুলেশন মানে যেটা বললাম যে দ্য পপুলেশন ইজ দ্য স্টাডি পপুলেশন ইজ দ্য পপুলেশন হুইচ রেজাল্টস অফ দ্য স্টাডি উইল বি ইনফার্ড। এটা আমাদের একটু মানে ধরেন এটা হচ্ছে পুরো একটা বিভাগের শিক্ষার্থী। এখন আমরা ওই বিভাগের পুরো শিক্ষার্থী নিয়ে আমরা কি করছি না, মানে স্টাডি করতে চাচ্ছি না। এখানে দেখেন এই যে যে কালারটা এখানে এই এন্টায়ার পপুলেশন থেকে আমরা এনাদেরকে চুজ করে নিয়েছি। হ্যাঁ, এদেরকে আমরা বলতে পারি হচ্ছে স্টাডি পপুলেশন, মানে যারা হচ্ছে আমাদের যাদের সম্পর্কে মূলত আমরা রিপোর্ট তৈরি করব বা আমরা সামারি স্ট্যাটিস্টিক্স তৈরি করব এবং সেখান থেকে এখানে দেখেন স্টাডি উইল বি ইনফার্ড মানে হচ্ছে আমরা ডিসিশন গ্রহণ করব। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের কেন অ্যাকচুয়ালি স্যাম্পলিং করা দরকার, মানে স্যাম্পলিং করার কি প্রয়োজন সেটা আমরা এখানে শিখব। অবটেন ইনফরমেশন ফ্রম লার্জ গ্রুপস অর পপুলেশনস। আমাদের স্যাম্পলিং করার অন্যতম একটা মানে টার্গেট হলো যে আমরা মূলত লার্জ গ্রুপ অর পপুলেশনকে ফোকাস করে তাদের থেকে ইনফরমেশন গ্যাদার করতে পারি বা তাদের থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারি। এরপরে হচ্ছে আমাদের এনশিওর করতে হবে যাতে আমাদের অ্যাকচুয়ালি স্টাডি এফিসিয়েন্সি কেমন, সেটা আমরা এই স্যাম্পলিং মেথডের মাধ্যমে করতে পারবো। এরপরে হচ্ছে আমরা মোর অ্যাকিউরেট ইনফরমেশান কালেক্ট করতে পারবো, এই জন্যই মূলত আমাদেরকে স্যাম্পলিং করতে হয়। এই তিনটা রিজন আমি এখানে দিয়েছি, এছাড়াও আরও অনেক ধরনের রিজন আছে। আপনারা টেক্সট বুক যে রিকমেন্ডেড টেক্সট বুক আছে সেটা পড়লে আরও ভালো বুঝতে পারবেন। তাহলে যেটা বললাম কেন মূলত আমরা স্যাম্পলিং করি, মূলত হচ্ছে অবটেন ইনফরমেশন ফ্রম লার্জ গ্রুপস আর পপুলেশন, আর হচ্ছে আমাদের স্টাডিজ এফিসিয়েন্সি সেটা এনশিওর করার জন্য। আরেকটা হলো যে আমরা মূলত অ্যাকিউরেট ইনফরমেশন কালেক্ট করতে চাই ফ্রম দ্য পপুলেশন। এরপরে হচ্ছে দ্য স্টাডি পপুলেশন ডিপেন্ডস আপন দ্য রিসার্চ কোয়েশ্চেন। হ্যাঁ, অবভিয়াসলি আমাদের যে রিসার্চ কোয়েশ্চেন সেটার উপর বেস করে বা ফোকাস করে মূলত আমাদের স্টাডি পপুলেশন সিলেক্টেড হবে বা স্টাডি পপুলেশন আমাদের সিলেক্ট করতে হয়। ঠিক আছে, তো এখন আমাদের এখানে কি বোঝানো হয়েছে, ফর এক্সাম্পল দ্য মিনিস্ট্রি অফ হেলথ অফ এ কান্ট্রি এক্স ওয়ান্টস টু এস্টিমেট দ্য প্রপোর্শন অফ চিলড্রেন ইন এলিমেন্টারি স্কুল হু হ্যাভ বিন ইমিউনাইজড এগেনস্ট চাইল্ডহুড ইনফেকশন ডিজিজ। ঠিক আছে, তার মানে হচ্ছে এইটা যদি আমাদের রিসার্চ থিম হয়, তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে আমাদের স্টাডি পপুলেশন কারা হবে। দ্য টাস্ক মাস্ট বি কমপ্লিটেড ইন 1 মান্থ। দ্য অবজেক্টিভ ইজ টু এস্টিমেট দ্য প্রপোর্শন অফ ইমিউনাইজড চিলড্রেন। ওকে, তো এখানে আমাদের স্টাডি পপুলেশন আরও অনেক ফ্যাক্টর আছে যেগুলো মূলত আমাদের রিসার্চ কোয়েশ্চেনের উপর বেস করে আমরা মানে সিলেক্ট করে থাকি। ওকে, তার মানে হচ্ছে যে আমাদের যে স্টাডি পপুলেশন আমরা সিলেক্ট করব সেটা অবশ্যই আমাদের রিসার্চ কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে। নেক্সট হচ্ছে স্যাম্পলিং মেথড।
আমরা এতক্ষণ শিখলাম হোয়াট ইজ স্যাম্পলিং মেথড অ্যান্ড এখানে কিছু টার্মিনোলজি শিখলাম যে পপুলেশন কি, স্যাম্পল কি, বা স্যাম্পল সাইজ কি, স্যাম্পল ফ্রেম কি। এরপর আমরা দেখলাম যে স্যাম্পল স্কিম বলতে কী বোঝানো হয়েছে, ঠিক আছে, স্যাম্পল সাইজ বলতে কী বোঝানো হয়েছে। তারপরে আরও আমরা কিছু যে টার্মিনোলজিগুলো শিখলাম যে স্টাডি পপুলেশন বলতে কী বোঝাচ্ছি, এবং আমরা এখানে কেন আসলে স্যাম্পলিং মেথডটা আমাদের প্রয়োজন সেটা শিখলাম। এবং স্টাডি পপুলেশনটা মূলত ডিপেন্ড করে আমাদের রিসার্চ কোশ্চেনের উপর, সেই সম্পর্কে একটু আমরা এখানে আইডিয়া নিলাম। এখন আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্যাম্পলিং মেথডস। স্যাম্পলিং মেথড কত ধরনের এবং কি কি, এবং এটার কাজ কি, প্র্যাকটিক্যালি আমরা কীভাবে ইউজ করতে পারি, এখন সেটা শেখার চেষ্টা করব। ফার্স্টে হচ্ছে আমরা দেখব যে টাইপস অফ স্যাম্পলিং মেথডস। মূলত হচ্ছে আমরা আমাদের যখন একটা ফাইন্ডিংস বা রেজাল্ট থাকে, সেখান থেকে একটা ভ্যালিড মানে কনক্লুশন ড্র করার জন্য আমাদেরকে মূলত কী করতে হয়, মানে খুবই কেয়ারফুলি স্যাম্পল সিলেক্ট করতে হয় দ্যাট রিপ্রেজেন্টেটিভ অফ দ্য গ্রুপ অ্যাজ এ হোল। হ্যাঁ, তো মূলত দুই ধরনের মানে স্যাম্পলিং মেথড রয়েছে। একটা হচ্ছে প্রবাবিলিস্টিক মেথড বা প্রবাবিলিটি স্যাম্পলিং, আর একটাকে বলা হয় নন প্রবাবিলিটি স্যাম্পলিং বা নন প্রবাবিলিস্টিক স্যাম্পলিং মেথড। ঠিক আছে, এটা আপনারা বিভিন্ন বইয়ে দেখবেন যে এটা প্রবাবিলিটি স্যাম্পলিং লেখা আছে, অনেক বইয়ে লেখা আছে প্রবাবিলিস্টিক স্যাম্পলিং মেথড, আবার এটা লেখা আছে নন প্রবাবিলিস্টিক স্যাম্পলিং মেথডস। ওকে, এখন এই যে আমরা প্রবাবিলিস্টিক স্যাম্পলিং মেথড এবং নন প্রবাবিলিস্টিক স্যাম্পলিং মেথড দেখলাম, এগুলা কি এবং কিভাবে কাজ করে সেটা দেখব। ফার্স্টে এসে আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং মেথডস বলতে কী বোঝানো হয়েছে। প্রবাবিলিটি স্যাম্পলিং ইনভলভস র্যান্ডম সিলেকশন, মানে আমরা এখানে র্যান্ডমলি সিলেক্ট করা হয়, অ্যালাউইং ইউ টু মেক স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স অ্যাবাউট দ্য হোল গ্রুপ। ওকে, অর্থাৎ আমরা একটা পপুলেশন থেকে স্যাম্পল কালেক্ট করে তাদের সম্পর্কে একটা ইনফারেন্স দাঁড় করাতে পারি। তো যেটা বললাম যে এখানে আমাদের র্যান্ডম সিলেকশন করতে হয় পার্টিসিপেন্টসদের। হ্যাঁ, probability sampling means that every member of the population has a chance of being selected, অর্থাৎ এখানে কিন্তু আমরা আগে থেকে নির্ধারণ করি না বা নির্ধারণ করে রাখি না, সুতরাং এটা যেহেতু র্যান্ডম প্রসেস, এখানে প্রত্যেকটা মেম্বারের মানে সিলেক্ট হওয়ার চান্স ইকুয়াল। ঠিক আছে, এইটা মূলত ব্যবহার করা হয় কোয়ান্টিটেটিভ রিসার্চে, মানে হচ্ছে প্রবাবিলিস্টিক স্যাম্পলিং মেথডটা মূলত কোয়ান্টিটেটিভ রিসার্চে বেশি ব্যবহার করা হয়। আমরা জানি যে হোয়াট ইজ কোয়ান্টিটেটিভ রিসার্চ এবং এটা বলতে কি বোঝায়, এটার কী কী কম্পোনেন্টস থাকে, এগুলো অলরেডি আমরা পড়েছি। এখন হচ্ছে যদি আমরা if you want to produce results that are representative of the whole population, you need to use a probabilistic sampling technique. যদি আমরা চাই যে আসলেই আমাদের যে পপুলেশন থেকে যে আমরা স্যাম্পলটা কালেক্ট করছি সেটা যদি আমাদের পপুলেশন রিপ্রেজেন্টেটিভ আমরা করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে প্রবাবিলিস্টিক স্যাম্পলিং মেথডটাই ব্যবহার করতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে এখান থেকে আমরা দেখলাম যে হোয়াট ইজ প্রবাবিলিস্টিক মেথড অ্যান্ড এটার কাজ অ্যাকচুয়ালি কী। তাহলে এখান থেকে আমরা কি পয়েন্টসগুলো আবার একটু খেয়াল করি যে এটা মূলত ব্যবহার করা হয় কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে। এখানে পার্টিসিপেন্ট সিলেক্টেড হয় র্যান্ডমলি, এবং এখানে প্রত্যেকটা মেম্বারের চান্স থাকে ইকুয়াল চান্স থাকে বিং সিলেক্টেড, মানে হচ্ছে তারা ইকুয়ালি মানে অ্যাডভান্টেজড থাকবে মানে সিলেক্টেড হওয়ার। ওকে, মানে তারা এখানে মূলত যেহেতু র্যান্ডম অ্যাসাইনমেন্ট বা র্যান্ডম সিলেকশন থাকে, সুতরাং প্রত্যেকেরই সমান সুযোগ থাকবে। তাহলে এখান থেকে আমরা 4টা কি পয়েন্টস মনে রাখবো। ওকে, তারপরে হচ্ছে নন প্রবাবিলিস্টিক স্যাম্পলিং মেথডস। এটা মূলত নন র্যান্ডম সিলেকশন হবে। এখানে নন র্যান্ডম মানে আপনারা বুঝতেই পারছেন, র্যান্ডম এবং নন র্যান্ডম এই দুইটার মানে ওয়ার্ডের মানে based on convenience or other criteria, allowing you to easily collect initial data. Probabilistic sampling being selected is unknown, অর্থাৎ কে সিলেক্টেড হবে এটা কিন্তু আসলে মানে প্রবাবিলিটি যেটা বললাম, প্রবাবিলিটি অফ বিং সিলেক্টেড ইজ আননোন। ওকে, তো এটা কনভিনিয়েন্স স্যাম্পলস হতে পারে। হোয়াট ইজ কনভিনিয়েন্স স্যাম্পল আমরা একটু পরেই দেখব। এরপরে সাবজেক্টিভ স্যাম্পলস হতে পারে। কনভিনিয়েন্স স্যাম্পলটা মূলত বায়াসড হতে পারে, বেসড অর ওয়ার্স্ট সিনারিও থাকতে পারে। এরপরে সাবজেক্টিভ স্যাম্পলস যেটা, সেটা বেসড অন নলেজ আর টাইমস রিসোর্সেস কনস্ট্রেন্টস এগুলোর উপর ভিত্তি করে হয়। তাহলে এখানে নন প্রবাবিলিস্টিক স্যাম্পলিং মেথড সম্পর্কে আমরা যদি আমরা কি পয়েন্টসগুলো মনে রাখতে চাই, এখানে আমরা বলবো যে প্রবাবিলিটি অফ বিং সিলেক্টেড ইজ আননোন, এবং এখানে নন র্যান্ডম সিলেকশন হয়ে থাকে। হ্যাঁ, এবং মূলত অন্যান্য ক্রাইটেরিয়া মানে আমার ডেটা কালেকশন মানে কনভিনিয়েন্স কিনা বা আদার ক্রাইটেরিয়ার উপর এটা ডিপেন্ড করে। এবং এখানে আমরা দেখতে পেলাম যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং মেথডে মূলত ডেটা কালেক্ট করাটা ইজি। ওকে, আর এখানে আমাদের মানে বায়াসড হতে পারে, বেসড অর ওয়ার্স্ট সিনারিও থাকতে পারে কনভিনিয়েন্স স্যাম্পলের ক্ষেত্রে। সাবজেক্টিভ স্যাম্পলের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি বেসড অন নলেজ টাইম রিসোর্সেস আর কনস্ট্রেন্টস। ওকে, এখন আমরা প্রত্যেকটা স্যাম্পলিং মেথডই মানে ডিটেলে শিখব। তাহলে এখানে আপনাদের যে মানে কিওয়ার্ডসগুলো হয়তো কনফিউজিং লাগছে, এখন
আশা করি ঠিক হয়ে যাবে। প্রবাবিলিস্টিক স্যাম্পলিং মেথডটা আবার ভাগ করা হয়েছে 4টা ভাগে। প্রথম যে স্যাম্পলিং মেথড সেটা দেখেন, সেটাকে বলা হয় সিম্পল র্যান্ডম স্যাম্পল। তারপরটাকে বলা হয়েছে সিস্টেমেটিক স্যাম্পল। এরপর একটা স্ট্র্যাটিফাইড, ক্লাস্টার। এই ছবিগুলো দেখে কিন্তু আপনাদের বোঝা উচিত। দেখেন এখানে মানে সিম্পল র্যান্ডম স্যাম্পল মানে এখানে দেখেন এই যে ইনি সিলেক্টেড এখানে কিন্তু প্রত্যেকের সিলেকশন হওয়ার চান্স ইকুয়াল, এবং এখানে কিন্তু আপনার র্যান্ডমলি সিলেক্টেড হয়েছে। আমরা ডিটেল দেখব যদিও। আর সিস্টেমেটিক স্যাম্পলে দেখেন একটা ইন্টারভাল পর পর এটা সিলেক্ট হয়েছে। আর এইটা দেখেন স্ট্র্যাটিফাইড মানে হচ্ছে একটা গ্রুপ করা হয়েছে, তারপরে সেখান থেকে আবার র্যান্ডমলি মানে তাদেরকে সিলেক্ট করা হয়েছে। এটার বেলাও যে ক্লাস্টার করা হয়েছে, তারপরে র্যান্ডমলি মানে স্যাম্পল কালেক্ট করা হয়েছে। এখন আমরা এই 4টা মেথডই একে একে শিখবো। হোয়াট ইজ সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং বলতে কী বোঝায়, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং বলতে কী বোঝায়, এবং ক্লাস্টার স্যাম্পলিং বলতে কী বোঝায়। এই যে 4 ধরনের এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা কিওয়ার্ড, সিম্পল, সিস্টেমেটিক, স্ট্র্যাটিফাইড অ্যান্ড ক্লাস্টার, প্রত্যেকটাই হচ্ছে প্রবাবিলিস্টিক স্যাম্পলিং মেথড। ওকে, এবং এই প্রত্যেকটারই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেগুলোও আমরা দেখব ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটার মানে কিভাবে স্যাম্পলিং করতে হবে তার একটা সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। তার আগে আমাদের জানতে হবে, আমরা যে এতক্ষণ বলছি র্যান্ডম, তাহলে হোয়াট ইজ র্যান্ডমাইজেশন? ঠিক আছে, ইট রেফার্স টু র্যান্ডম অ্যাসাইনমেন্ট অফ পেশেন্টস টু ডিফারেন্ট ট্রিটমেন্টস কনসিডার্ড ইন দ্য স্টাডি। ওকে, ইট রিমুভস বায়াস ডিউ টু সাবজেক্টিভিটি অফ অ্যাসাইনমেন্ট পেশেন্টস। ঠিক আছে, আমি গতদিন স্টাডি ডিজাইনের সময় পড়িয়েছিলাম বা দেখিয়েছিলাম যে আপনার আরসিটিস যেগুলো র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালস, এটাকে ধরা হয়, মানে এই ইন্টারভেনশনাল স্টাডিকে ধরা হয় গোল্ড স্ট্যান্ডার্ড। কেন? কারণ এখানে র্যান্ডমলি পেশেন্ট অ্যাসাইন করা হয়, যেখানে অ্যাকচুয়ালি আবার রিস্ক অফ বায়াসটা অ্যাভয়েড করা সুবিধা হয়। যে এই জন্য মানে ওইটাকে মানে হচ্ছে আপনার আরসিটিকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড, হ্যাঁ, স্টাডি ডিজাইনের ক্ষেত্রে। তো এখানে র্যান্ডমলি যেহেতু অ্যাসাইন করা হয়, সেখানে অ্যাকচুয়ালি বায়াসনেসটা অ্যাভয়েড করার সুযোগ থাকে। ইট প্রডিউস ব্যালেন্সড গ্রুপস, হ্যাঁ, দ্য মেজার্ড অ্যান্ড আননোন prognostic factors and other characteristics of the participants at the time of randomization will be, okay, on average eventually balanced between the intervention and control group. আপনারা একটু লক্ষ্য করবেন যে র্যান্ডমাইজেশনটা আমাদেরকে ব্যালেন্স করতে হেল্প করে কোথায়? ইন্টারভেনশন অ্যান্ড কন্ট্রোল গ্রুপের মধ্যে। এছাড়াও মেজার্ড অ্যান্ড আননোন প্রোগনোস্টিক ফ্যাক্টরস এদের মধ্যে। তার মানে হচ্ছে র্যান্ডমাইজেশনটা আমাদের র্যান্ডম অ্যাসাইনমেন্ট বা র্যান্ডমাইজেশনটা আমাদেরকে এই ব্যালেন্সিং করতে হেল্প করছে। সাকসেসফুল র্যান্ডমাইজেশন এনশিওরস দ্যাট ইন্টারনাল ভ্যালিডিটি অফ স্টাডি। তার মানে হচ্ছে এটা আমাদেরকে স্টাডির ভ্যালিডিটি মানে বা স্টাডিটা আমাদের কতটুকু ভ্যালিড সেটা মানে আইডেন্টিফাই করতে বা নির্ধারণ করতে হেল্প করে। দ্যাট দ্য কম্প্যারিজন বিটুইন দ্য গ্রুপস ইজ নট বায়াসড। ওকে, randomization should be done by an independent body that is not with the recruitment of the patients. Okay, that independent body creates their randomization sequence. তো এখান থেকে আমরা মানে র্যান্ডমাইজেশন যদি আমরা বলি এক কথায় বলতে কী বোঝায়, মানে র্যান্ডম অ্যাসাইনমেন্ট অফ পেশেন্টস আর মানে যে কোনো ইন্ডিভিজুয়ালস আর কি আমরা টু দ্য ডিফারেন্ট ট্রিটমেন্টস কনসিডার্ড ইন দ্য স্টাডি। ওকে, এখন সিম্পল র্যান্ডমাইজেশন বলতে আমরা কী বোঝানো হয়েছে সেটা এখানে শিখব। For each patient who will eligible and consents to the study, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা যখন ডেটা কালেক্ট করি তখন পেশেন্টদের থেকে আমরা কনসেন্ট গ্রহণ করি। টু দ্য স্টাডি ইটস লাইক ফ্লিপিং এ কয়েন, হ্যাঁ, ফর এক্সাম্পল টেলস ট্রিটমেন্ট আর হেড হচ্ছে কন্ট্রোল। তো ইচ পেশেন্ট হ্যাজ 50-50 চান্স। আমরা একটু আগে শিখে এসেছি যে মানে র্যান্ডমাইজেশনের বেলায় প্রত্যেকের সিলেক্ট হওয়ার চান্স ইকুয়াল থাকবে, হ্যাঁ। তো এখানে যদি আমরা এখানে মানে করি ট্রিটমেন্ট বা ইন্টারভেনশন প্রয়োগ করি, তার মানে হচ্ছে প্রত্যেকের 50-50 চান্স থাকবে অফ রিসিভিং দ্য টেস্ট ড্রাগ অর প্লাসিবো, হ্যাঁ। র্যান্ডমাইজেশন ইজ পারফর্মড ইন্ডিপেন্ডেন্টলি ফর ইচ পেশেন্ট, মানে হচ্ছে এখানে আমাদের র্যান্ডমাইজেশন যেটা সেটা অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি করা হয়ে থাকে প্রত্যেকটা পেশেন্টের জন্য। স্ট্রেংথ, এই র্যান্ডমাইজেশনের কিছু স্ট্রেংথ আছে। ফিউচার allocations cannot be predicted, মানে আমরা ফিউচার এখানে মানে প্রেডিক্ট করতে পারছি না। ফ্রম প্রিভিয়াস ওয়ান্স গুড ফর লার্জ ট্রায়ালস, আমরা যখন লার্জ ট্রায়ালস কন্ডাক্ট করতে চাবো তখন আসলে আমাদের র্যান্ডমাইজেশনটা ভালো না। উইকনেসেস, দিস ক্যান রেজাল্ট ইন আনইকুয়াল নাম্বার অফ পার্টিসিপেন্টস, মানে এখানে আমাদের ব্যালেন্স হওয়াটা একটু কঠিন, হ্যাঁ। ইন ইচ মানে ব্যালেন্স এখানে বলছে যে this result can an unequal number of participants in each group or imbalance
in key patient characteristics, especially for studies with small sample size. এইটা আসলে আমরা ফেস করেছি স্মল স্যাম্পল সাইজের ক্ষেত্রে এরকম ইমব্যালেন্স বা এখানে যে আপনার আনইকুয়াল নাম্বার অফ পার্টিসিপেন্টস অথবা ইন্ডিভিজুয়ালস হওয়ার চান্সেসটা বেশি থাকে। ইট ইজ হাইলি লাইকলি টু হ্যাভ অ্যান ইমব্যালেন্স সাইজ বিটুইন টু গ্রুপস 40-60 অর ওর্স। ওকে, তাহলে এখান থেকে আমরা শিখলাম হোয়াট ইজ র্যান্ডমাইজেশন অ্যান্ড সিম্পল র্যান্ডমাইজেশন বলতে কী বোঝানো হয়েছে। নেক্সট আমরা এখান থেকে আরও ভালোভাবে দেখব যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বলতে আমরা কি বুঝি, এবং এখানে আমি প্রত্যেকটার বেলায় কিছু ছবি অ্যাড করেছি, আশা করছি যে মানে আপনারা বুঝতে পারবেন। ইন এ সিম্পল র্যান্ডম স্যাম্পল এভরি মেম্বার অফ দ্য পপুলেশন হ্যাজ ইকুয়াল চান্স অফ বিং সিলেক্টেড। হ্যাঁ, ইউর স্যাম্পলিং ফ্রেম শুড ইনক্লুড দ্য হোল পপুলেশন। তার মানে হচ্ছে এখানে কিন্তু আমাদের স্যাম্পলিং ফ্রেমের আওতায় পুরো পপুলেশনটা পড়বে। এই যে ধরেন এটা একটা পপুলেশন এবং এখানে এই যে ইনি সিলেক্টেড এরকম, তার মানে এই যে এখানে প্রত্যেকটা মেম্বারের সিলেক্ট হওয়ার চান্স কিন্তু ইকুয়াল। To conduct this type of sampling, you can use tools like random number generators or other techniques. অর্থাৎ র্যান্ডমলি নাম্বার জেনারেট করে আমরা কি করতে পারি, পার্টিসিপেন্ট সিলেক্ট করতে পারি বেসড এন্টায়ারলি অন চান্স। মানে এখানে আমরা আপনার এই যে যেটা বললাম যে র্যান্ডমনেসের উপরে আমরা ডিপেন্ড করতে পারি। তাহলে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এটাকে সংক্ষেপে এসআরএস বলে। এটার কাজ হচ্ছে মানে এটার এখানে এই যে মেথডটা এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা মেম্বারের মানে পপুলেশনে যারা থাকবেন প্রত্যেকেরই ইকুয়াল চান্স থাকবে সিলেক্টেড হওয়ার, ঠিক আছে। এবং এখানে আমাদের কি করা উচিত, স্যাম্পলিং ফ্রেমে হোল পপুলেশনটা কনসিডার করা উচিত। এরপর হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখব এসআরএস এর। খেয়াল করি আমরা, ইউ ওয়ান্ট টু সিলেক্ট এ র্যান্ডম স্যাম্পল অফ 100 স্টুডেন্ট অফ এক্স ইউনিভার্সিটি। ওকে, আমরা 100 স্যাম্পল নিতে চাই। ইউ অ্যাসাইন এ নাম্বার টু এভরি স্টুডেন্ট ইন দ্য ইউনিভার্সিটি ডেটাবেস ফ্রম 1 to 1000, হ্যাঁ, অ্যান্ড ইউজ এ র্যান্ডম নাম্বার জেনারেটর টু সিলেক্ট। অর্থাৎ আমরা এখান থেকে ধরেন 1000 স্টুডেন্ট আছে একটা ডেটাবেজে, ফর এক্সাম্পল আমরা আইডি নাম্বার জেনারেট করলাম মানে র্যান্ডম নাম্বার, সেখান থেকে আমরা পুল করে নিলাম 100 জনের ডেটা। হ্যাঁ, এটা কিন্তু আমরা র্যান্ডমলি সিলেক্ট করলাম। এটাকে বলা হয় সিম্পল র্যান্ডম স্যাম্পলিং মেথড, ঠিক আছে। নেক্সট হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং। এই সিস্টেমেটিক স্যাম্পলিং বলতে বোঝার এইটাও মূলত সিমিলার টু র্যান্ডম স্যাম্পলিং, বাট ইট ইজ ইউজুয়ালি স্লাইটলি ইজিয়ার টু কন্ডাক্ট। এটা আমরা মনে রাখবো মানে পার্ট বাই পার্ট যেহেতু আমি যাচ্ছি, কোনটার থেকে কোনটা সহজ এবং কোনটার থেকে কোনটা কঠিন, এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমাদের মূলত এই স্টাডি যখন আমরা ডিজাইন করি তখন কিন্তু এই ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে আমরা কোন ধরনের স্যাম্পলিং করব, কেন করব, বেসড অন প্রিভিয়াস স্টাডি বা লিটারেচার, ওগুলোর উপরই ডিপেন্ড করে আমরা কাজ করি। কিন্তু এই নলেজগুলো আমাদের যদি স্ট্রং না থাকে সেক্ষেত্রে আমাদের মানে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হওয়া বা ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কার হওয়াটা আমার কাছে মনে হয় কঠিন। এটা আমার দিক থেকে মনে হয়েছে আর কি। সিস্টেমেটিক স্যাম্পলিং যেটা বললাম ইজ সিম্পলার টু সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, বাট ইট ইজ ইউজুয়ালি স্লাইটলি ইজিয়ার টু কন্ডাক্ট। মানে এটা আসলে সিম্পল মানে এসআরএস যেটা সেটার থেকে একটু সহজ। এভরি নাম্বার অফ পপুলেশন ইজ লিস্টেড উইথ এ নাম্বার, ঠিক আছে। এখানে যে পপুলেশন বা পিপল আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে এদেরকে যেটা করা হয় যে লিস্টেড উইথ নাম্বার, বাট ইনস্টেড অফ র্যান্ডমলি জেনারেটিং নাম্বারস। আগের যেটা ছিল সেখানে ছিল আমাদের র্যান্ডম নাম্বার জেনারেট, মানে ধরেন র্যান্ডম নাম্বার জেনারেশন বলতে কি বোঝায় আমি একটু পরে আপনাদেরকে পাইথন দিয়ে একটু দেখাই দিব। তো র্যান্ডম নাম্বার মানে হচ্ছে ওইখানে কিন্তু আসলে ফর এক্সাম্পল যে 1 এরপরে কত হবে আমি কিন্তু জানি না, ওটা র্যান্ডমলি আসবে, হ্যাঁ। কিন্তু এইখানে যেহেতু আমরা বলছি লিস্টেড উইথ এ নাম্বার, তার মানে যে 1 2 3 4 5 6 এইভাবে আমরা কি করি নাম্বারিং করি। বাট ইনস্টেড অফ র্যান্ডমলি জেনারেটিং নাম্বারস যেটা বললাম, ইন্ডিভিজুয়ালস আর চোজেন অ্যাট রেগুলার ইন্টারভাল। একটু আগে আপনাদেরকে বলেছি যে এই যে দেখেন ইনাকে সিলেক্ট করার পরে একটা ইন্টারভাল মানে একটা গ্যাপ দেওয়া হয়েছে, তারপরে ইনি সিলেক্টেড হয়েছে, তারপরে একটা গ্যাপ ইনি সিলেক্টেড হয়েছে, একটা গ্যাপ ইনি সিলেক্টেড হয়েছে। তার মানে হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিংয়ে যেটা করা হয় লিস্টেড উইথ এ নাম্বার বাট ইনস্টেড অফ র্যান্ডমলি জেনারেটিং নাম্বারস, এবং পার্টিসিপেন্ট চুজ করা হয় একটা রেগুলার ইন্টারভালে। ওকে, এইটা হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং। একটা এক্সাম্পল আমরা দেখি, অল স্টুডেন্টস অফ দ্য ইউনিভার্সিটিজ আর লিস্টেড অ্যালফাবেটিক অর্ডার। নট নেসেসারি যে শুধু নাম্বারই হতে হবে, আমরা অ্যালফাবেটিক অর্ডারও কী করতে পারি, সাজাতে পারি। ফ্রম দ্য ফার্স্ট 10 নাম্বারস মানে অ্যালফাবেটিক অর্ডার, আবার এখানে আমরা মানে বললাম যে ফ্রম দ্য ফার্স্ট 10 নাম্বারস মানে প্রথম 10টা অ্যালফাবেটিক
যে লেটার আছে বা নাম্বারস, ইউ র্যান্ডমলি সিলেক্ট এ স্টার্টিং পয়েন্ট, মানে যে কোনো একটা স্টার্টিং পয়েন্ট আমরা সিলেক্ট করলাম, ফর এক্সাম্পল 6, ফ্রম 6 নাম্বার অনওয়ার্ডস এভরি 10th পারসন অন এ লিস্ট ইজ সিলেক্টেড। দেখেন 6, এরপরে 16, তারপরে 26, তারপরে 36 অ্যান্ড সো অন, অ্যান্ড ইউ এন্ড আপ উইথ এ স্যাম্পল অফ 100 পিপল। ওকে, তার মানে আমরা এখানে একটা রেগুলার ইন্টারভালে কিন্তু আমরা কি করেছি, শেষ করেছি, মানে রেগুলার ইন্টারভালে আমরা এই পার্টিসিপেন্টদেরকে নিয়েছি। আই রিপিট, এখানে দেখেন প্রথমে আমরা স্টার্ট করেছি র্যান্ডমলি একটা মানে পয়েন্ট থেকে, তো এটা কি কত ছিল 6, তো আমি একটা রেগুলার ইন্টারভালে নিব, সেই ইন্টারভালটা হচ্ছে 10th, মানে হচ্ছে 10th পারসন অন দ্য লিস্ট ইজ সিলেক্টেড। তাহলে 6-এর পরে দেখেন 16 এসেছে, তার মানে এখানে আমাদের গ্যাপ কত আছে 10, ঠিক এর মধ্যে কত গ্যাপ আছে 10, তার মানে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর আমরা পার্টিসিপেন্ট সিলেক্ট করেছি। হ্যাঁ, দিস ইজ কল্ড সিস্টেমেটিক স্যাম্পলিং। এরপরে যে মেথডটা রয়েছে এটাকে বলা হয় স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং মেথড। হ্যাঁ, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং মেথড যেটা, এইটা মূলত কী করা হয়, পপুলেশনকে ডিভাইড করা হয় ইনটু সাব পপুলেশনস, মানে হচ্ছে আপনার একটা বড় জনগোষ্ঠীকে মানে ছোট ছোট গ্রুপে ভাগ করা হয়, দ্যাট মে ডিফার ইম্পর্ট্যান্ট ওয়েজ। হ্যাঁ, it allows you draw more precise conclusions by ensuring that every subgroup is properly presented in the sample. ঠিক আছে, to use this sampling method you divide the population into subgroups. এই যে আমরা ফর এক্সাম্পল একটা বড় পপুলেশনকে দেখেন, এইটা ফর এক্সাম্পল এটা একটা সাবগ্রুপ, এটা একটা সাবগ্রুপ, এটা একটা, এই এক একটা সাবগ্রুপকে বলা হয় স্ট্রাটা। হ্যাঁ, বেসড অন রেলিভেন্ট ক্যারেক্টারিস্টিক্স। এখন ধরেন এই ক্যারেক্টারিস্টিক্স হতে পারে জেন্ডার, এজ রেঞ্জ, ইনকাম ব্র্যাকেট, হ্যাঁ, জব রোল ইত্যাদি। মানে ধরেন এখানে যে গ্রুপ 1 তাদেরকে ধরলাম আমরা মেল, গ্রুপ 2 ফর এক্সাম্পল ফিমেল। হ্যাঁ, অথবা আমরা যদি এরকম ধরি যে গ্রুপ 1-এ ধরেন 10 থেকে 18 বছর বয়সী মানুষ, এবং গ্রুপ 2-তে এই প্রত্যেকের সিমিলার ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আছে আর কি। গ্রুপ 2-তে ধরেন 20 থেকে 30 ইয়ার্স এজের মধ্যে এজের পিপল এখানে আছে। তার মানে এখানে আমরা যে সাবগ্রুপগুলো তৈরি করব বা স্ট্রাটা তৈরি করব বেসড অন সেম ক্যারেক্টারিস্টিক্স বা রেলিভেন্ট ক্যারেক্টারিস্টিক্স। এই যে আমরা মানে রেলিভেন্ট ক্যারেক্টারিস্টিক্সে আমরা কী করলাম, পপুলেশনটাকে ভাগ করলাম ইনটু সাবগ্রুপস অর স্ট্রাটা। এই স্ট্রাটা থেকে আবার আমরা র্যান্ডমলি কী করব, এখানে দেখেন বেসড অন দ্য ওভারঅল প্রপোর্শনস অফ দ্য পপুলেশন ইউ ক্যালকুলেট হাউ মেনি পিপল শুড বি স্যাম্পলড ফ্রম ইচ সাবগ্রুপ, দেন ইউ র্যান্ডম অর সিস্টেমেটিক স্যাম্পলিং। আই রিপিট, এখানে আমরা যে কাজটা করলাম, ফার্স্টে পপুলেশনটাকে বিভিন্ন স্ট্রাটা বা সাবগ্রুপে ভাগ করলাম। যেমন দেখেন এটা গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4। এই যে 4টা গ্রুপ, এই 4টা গ্রুপ থেকে আবার আমরা র্যান্ডমলি অথবা সিস্টেমেটিক্যালি আমরা পার্টিসিপেন্ট সিলেক্ট করতে পারি। হ্যাঁ, এটাকে বলা হয় স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। আর এই যে স্ট্রাটা তৈরি করা হয় বেসড অন সিমিলার ক্যারেক্টারিস্টিক্স বা রেলেভেন্ট ক্যারেক্টারিস্টিক্স, হতে পারে আপনার বেসড অন জেন্ডার, বেসড অন এরিয়া অফ রেসিডেন্স, বেসড অন এজ রেঞ্জ, যেটা বললাম ইনকাম ব্র্যাকেটস, এটার উপরে প্রথমে আমাদের কি করতে হয়, পপুলেশনটাকে ডিফারেন্ট গ্রুপে ভাগ করতে হয়। ওই যে প্রত্যেকটা ভাগ করলাম বেসড অন রেলেভেন্ট ক্যারেক্টারিস্টিক্স, ওই ভাগ থেকে যখন আমরা আবার আপনার র্যান্ডমলি অথবা সিস্টেমেটিক্যালি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব, সেটাকে বলবো আমরা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। এখন আমরা একটা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংয়ের এক্সাম্পল দেখব। ফর এক্সাম্পল একটা মানে হসপিটালে 800 ফিমেল এমপ্লয়ি আছে এবং 200 মেল এমপ্লয়ি আছে। তার মানে এটা হচ্ছে আমাদের দুইটা গ্রুপ বা স্ট্রাটা। ইউ ওয়ান্ট টু এনশিওর দ্যাট দ্য স্যাম্পল রিফ্লেক্টস দ্য জেন্ডার ব্যালেন্স, মানে হচ্ছে এখানে দেখেন এখানে কিন্তু ইমব্যালেন্স আছে, কিন্তু আমরা স্যাম্পলিংটা এমনভাবে করতে চাই দ্য স্যাম্পল রিফ্লেক্টস দ্য জেন্ডার ব্যালেন্স অফ কোম্পানি। সো ইউ সর্ট দ্য পপুলেশন ইন্টু 2 strata বেসড অন জেন্ডার, দেন you use random sampling on each group selecting 80 women and 20 men, which gives you representative sample of 100. ওকে, তার মানে হচ্ছে আমরা এখানে কি করতে পারি, খেয়াল করেন এখানে আমাদের মানে মেল পপুলেশনের সংখ্যা 800, যেটা হচ্ছে যে দেখেন 80, আর মানে এখানে আমাদের ফিমেল হচ্ছে 800 আর মেল হচ্ছে 200। এখন এই দুইটা গ্রুপ থেকে আমরা একটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল নিতে চাই। এখন ধরেন এই 800 থেকে যদি আমি 10 জন নিয়ে বসে থাকি, তাহলে কি আমার এটা রিপ্রেজেন্টেটিভ হবে না। তাহলে এখানে যেহেতু আমার পপুলেশন বেশি, তাহলে আমার কি করতে হবে, সেইভাবে আমাকে
মানে স্যাম্পল নিতে হবে। অ্যাট দ্য সেম টাইম এখানে আমার পপুলেশন আছে 200, আমি যদি 40 জন নিয়ে বসে থাকি তাহলে তো হবে না। তো কী করতে হবে, আমাদের সিস্টেমেটিক ওয়েতে আগাতে হবে। সেই সিস্টেমেটিক ওয়েটাই আমাদের এখানে এই স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংটা করতে হেল্প করবে। প্রথমে আমরা যেটা করব, এখানে একটা জিনিস খেয়াল করি আমরা, যে এখানে আমাদের 2টা স্ট্রাটা আছে, একটা হচ্ছে 800 ফিমেল অ্যান্ড 200 মেল। ওকে, এইটা হচ্ছে আমাদের 2টা স্ট্রাটা। আমরা কি করব, এখান থেকে র্যান্ডামলি কি করেছি, স্যাম্পলিং করেছি। হ্যাঁ, তো এখান থেকে র্যান্ডামলি স্যাম্পল করে আমরা 80 এবং এখান থেকে নিলাম 20, তাহলে আমাদের ওভারঅল স্যাম্পল হচ্ছে 100। ঠিক আছে, এবং এই 80 হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ 800। হ্যাঁ, আর এখানে যে আমরা 20 নিলাম সেটা অ্যাকচুয়ালি 200-এর রিপ্রেজেন্টেটিভ হবে। এইটাকে আমরা বললাম হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, অর্থাৎ পপুলেশনটাকে 2টা গ্রুপে ভাগ করে দেন ওই ভাগ থেকে আবার আমরা র্যান্ডমলি অথবা সিস্টেমেটিক্যালি ইন্ডিভিজুয়াল যখন সিলেক্ট করব সেটাকে বলা হবে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। ওকে, এরপরে আমরা শিখব ক্লাস্টার স্যাম্পলিং বলতে কী বোঝায়। ঠিক আছে, এখানেও আমাদের ক্লাস্টার স্যাম্পলিংয়ে যেটা করা হয়, পপুলেশনটাকে সাবগ্রুপ ভাগ করা হয়, মানে একটা পপুলেশনকে সাবগ্রুপে ভাগ করা হয়। বাট যেটা বললাম, প্রত্যেক যে নাম শুনে বুঝতে পারছেন ক্লাস্টার মানে হচ্ছে আপনার কোনো জিনিস তারা কাছাকাছি থাকবে তখনই যখন তাদের মানে ক্যারেক্টারিস্টিক্স সিমিলার। এটা মনে রাখবেন, আমাদের সামনে অ্যানালাইসিসেও কাজে দেবে। তো বাট ইচ সাবগ্রুপ শুড হ্যাভ সিমিলার ক্যারেক্টারিস্টিক্স। উপরে পড়েছিলাম কিন্তু মানে রেলেভেন্ট আর সিমিলার, এখানে কিন্তু আমরা একটু মনে রাখবো। হ্যাঁ, similar characteristics to the whole population. Instead of sampling individuals from each subgroup, you randomly selected entire subgroup. ওকে, এন্টায়ার সাবগ্রুপ। এখানে আমরা কি করেছিলাম, এই স্ট্র্যাটিফাইডের বেলায় আমরা পপুলেশনকে সাবগ্রুপে ভাগ করে সেখান থেকে কি করেছিলাম, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করেছিলাম। কিন্তু ক্লাস্টারের বেলায় কিন্তু তা না। ক্লাস্টারের বেলায় আমাদেরকে পুরো একটা ক্লাস্টার ধরে স্যাম্পল করতে হবে র্যান্ডামলি। এখানে কিন্তু সেটাই বলা হয়েছে। ইনস্টেড অফ স্যাম্পলিং ইন্ডিভিজুয়ালস, মানে হচ্ছে স্যাম্পলিং, এখানে যে ইন্ডিভিজুয়াল স্যাম্পলিংয়ের পরিবর্তে আমাদের যেটা করতে হবে, ফ্রম ইচ সাবগ্রুপ ইউ র্যান্ডামলি সিলেক্ট এন্টায়ার সাবগ্রুপস। ওকে, অর্থাৎ যাদের অ্যাকচুয়ালি সিমিলার ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। ইফ ইট ইজ প্র্যাকটিক্যালি পসিবল ইউ মাইট ইনক্লুড এভরি ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ যদি আমাদের এই ক্লাস্টারে সিমিলার ক্যারেক্টারিস্টিক্স থাকে এবং এটা যদি প্র্যাকটিক্যাল হয়, তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে আমাদের কী করতে হবে, সিলেক্ট করতে হবে from each cluster. If the cluster themselves are large, you can also sample individuals from each cluster using one sampling techniques above. ধরেন আপনার এই ক্লাস্টারটা অনেক বড়, মানে হচ্ছে একটা ক্লাস্টারে ইন্ডিভিজুয়াল সংখ্যা অনেক আছে, তখন আপনি আবার র্যান্ডমলি সেই ক্লাস্টার থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নিতে পারেন। This method is good for dealing with large dispersed population, but there is more risk of error in the sample, as there could be substantial differences between clusters. অর্থাৎ যেহেতু আমাদের এখানে কি থাকতে পারে, ক্লাস্টারের মধ্যে ডিফারেন্স, ইটস ডিফিকাল্ট টু গ্যারান্টি দ্যাট স্যাম্পল ক্লাস্টার আর রিয়েলি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য হোল পপুলেশন। তার মানে এটা আমরা এখান থেকে একটা বুঝতে পারলাম যে এটার ক্লাস্টার স্যাম্পলিংয়ের একটা লিমিটেশন, রাইট। তো এই লিমিটেশন এবং অ্যাডভান্টেজেস সবগুলো আপনারা এর মধ্যেই পাবেন। কাইন্ডলি আপনাদেরকে একটু সিস্টেমেটিক্যালি পড়তে হবে, তাহলে বুঝতে পারবেন। আমি আসলে স্লাইড বাড়াতে চাইনি, এই কারণে আমি মানে স্লাইড বাই স্লাইড এগুলো দিইনি। তার মানে এখানে আমাদের ক্লাস্টার স্যাম্পলিংয়ের কি পয়েন্টসগুলো কী কী, প্রথমে আমাদের পপুলেশনটাকে সাব গ্রুপে ভাগ করতে হবে বেসড অন সিমিলার ক্যারেক্টারিস্টিক্স। তারপরে হচ্ছে এই পুরো মানে এই যেমন দেখেন এটা সিমিলার ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ আমাদের কী করতে হবে, র্যান্ডমলি ওই পুরো ক্লাস্টারকে আমাদের স্যাম্পল করতে হবে, মানে স্যাম্পল হিসাবে নিতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের ক্লাস্টার স্যাম্পলিং। এটার মাধ্যমে মূলত আমরা কি করলাম, স্যাম্পলিং মেথড, প্রবাবিলিস্টিক স্যাম্পলিং মেথড ছিল 4টা, সেই 4টা আমরা এখানে কমপ্লিট করলাম। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল ধরেন, দ্য হসপিটাল হ্যাজ অফিসেস ইন 10 cities across the country, all with roughly the same number of employees in similar roles. Okay, you don't have the capacity to travel to every office to collect your data, so you are random sampling to select 3 offices. মানে এখান থেকে আমরা ক্লাস্টারিং করে নিতে পারছি। এখানে দেখেন বলা হয়েছে এমপ্লয়িজ ইন সিমিলার রোলস, তার মানে এই জন্য আমরা কি করতে পারি, এটা ক্লাস্টার স্যাম্পলিং ইউজ করতে পারি টু সিলেক্ট 3 অফিসেস। হ্যাঁ, দিজ আর ইয়োর ক্লাস্টার্স। ওকে, এই হচ্ছে আমাদের ক্লাস্টার স্যাম্পলিংয়ের ইয়ে ছিল মোটামুটি। এখন যদি আমরা দেখি যে প্রবাবিলিস্টিক স্যাম্পলিং মেথডের কী কী অ্যাডভান্টেজেস আছে, দ্য অ্যাবসেন্স অফ সিস্টেমেটিক এরর অ্যান্ড স্যাম্পলিং বায়াস, এটা আমাদের
একটা অ্যাডভান্টেজ যে প্রবাবিলিস্টিক স্যাম্পলিং মেথডে সিস্টেমেটিক এরর অ্যান্ড স্যাম্পলিং বায়াস, আমি গতদিন স্যাম্পলিং বায়াস বলতে কী বোঝায় এটা আমরা শেয়ার করেছিলাম। তো সিস্টেমেটিক এররটাও আমরা এখান থেকে অ্যাভয়েড করতে পারি। হাই লেভেল অফ রিলায়েবিলিটি অফ রিসার্চ ফাইন্ডিংস, হ্যাঁ, ইনক্রিজড অ্যাকুরেসি অফ স্যাম্পলিং এরর এস্টিমেশন, তারপরে দ্য পসিবিলিটি টু মেক ইনফারেন্স অ্যাবাউট দ্য পপুলেশন, ইফেক্টিভ টু কালেক্ট চুজ স্যাম্পল ফ্রম ব্রড পপুলেশন বেস, কস্ট ইফেক্টিভনেস, ওকে, সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড ইন অ্যাপ্লিকেশন। এগুলো হচ্ছে আমাদের প্রবাবিলিস্টিক স্যাম্পলিং মেথড যেগুলো আছে তাদের অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কী? হায়ার কমপ্লেক্সিটি কম্পেয়ার টু নন প্রবাবিলিস্টিক স্যাম্পলিং, মোর টাইম কনজিউমিং, ইউজুয়ালি মোর এক্সপেন্সিভ দ্যান নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এটা হচ্ছে প্রবাবিলিস্টিক মেথডের লিমিটেশনস বা ডিসঅ্যাডভান্টেজেস। ওকে, সেকশন 3 পর্যন্ত আপনাদের কারো কোনো কোয়েরিজ আছে? কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ বলেন। মেন ডিফারেন্সটা হচ্ছে আমরা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংয়ের বেলায় আমরা যে স্ট্রাটাগুলো তৈরি করব, মানে হচ্ছে সাবগ্রুপ, হ্যাঁ, ওই সাবগ্রুপ থেকে ইন্ডিভিজুয়াল র্যান্ডমলি সিলেক্ট করব। আর ক্লাস্টার স্যাম্পলিংয়ের কথা হচ্ছে ওটা না, আমরা সাবগ্রুপে ভাগ করলাম বেসড অন সিমিলার ক্যারেক্টারিস্টিক্স, এখানে আমরা ইন্ডিভিজুয়াল না, পুরো ক্লাস্টারটাকেই র্যান্ডমলি সিলেক্ট করব। এইটা হচ্ছে ডিফারেন্স। আই হোপ বুঝতে পারছেন। ওকে, আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, একটা নির্দিষ্ট ইন্টারভালে আমাদেরকে ডেটাটা নিতে হবে। প্রথমে আমাদেরকে যে ইন্ডিভিজুয়ালগুলো থাকবে তাদেরকে মানে একটা নাম্বার দিয়ে লিস্ট করতে হবে, দেন আমাদের মানে একটা ইন্টারভাল পরপর তাদের মানে সেই সব ইন্ডিভিজুয়াল থেকে আমাদের ডেটাটা নিতে হবে। ওকে, নেক্সট। আর কারো কোনো প্রশ্ন এ পর্যন্ত? প্রশ্ন নাই, তার মানে আমি আগাতে পারি। আমরা এখন শিখব নন প্রবাবিলিস্টিক মেথড, এবং এটার আন্ডারে আমাদের কী কী মেথডস আছে সেগুলো আমরা শিখব। নন প্রবাবিলিস্টিক মেথডের আন্ডারে কনভিনিয়েন্স স্যাম্পলিং, পারপোজিভ স্যাম্পলিং, স্নোবল টেকনিক অর স্যাম্পলিং, এরপরে কোটা স্যাম্পলিং, এই 4টা মেথড আছে এবং এই 4টায় আমরা শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, এবং এদের অ্যাডভান্টেজেস কী, ডিসঅ্যাডভান্টেজেস কী, হ্যাঁ, তো এটা আমরা শিখব। ফার্স্টে আসি যে কনভিনিয়েন্স স্যাম্পলিং বলতে কী বোঝায়। কনভিনিয়েন্স স্যাম্পলিং আমরা আগেই বুঝেছি যে এটা হচ্ছে একটা কমন টাইপ অফ নন প্রবাবিলিস্টিক স্যাম্পলিং মেথড where you choose participants for a sample based on their convenience or availability, অর্থাৎ এইখানে পার্টিসিপেন্টদের কনভিনিয়েন্স অ্যান্ড অ্যাভেলেবিলিটির উপর আমরা ডেটাটা কালেক্ট করব। ওকে, এ কনভিনিয়েন্স স্যাম্পল ইজ মানে সিম্পলি ইনক্লুডস দ্য ইন্ডিভিজুয়াল হু হ্যাপেন টু বি মোস্ট অ্যাক্সেসিবল টু দ্য রিসার্চার, অর্থাৎ এখানে রিসার্চারের একটা সুবিধা আমরা বুঝতে পারছি যে হু হ্যাপেন টু বি মোস্ট অ্যাক্সেসিবল টু দ্য রিসার্চার। এটা অ্যাকচুয়ালি এই জন্য নাম শুনে আমরা বুঝতে পারছি এটাকে এই জন্যই বলা হয় কনভিনিয়েন্স স্যাম্পলিং। হ্যাঁ, এরপরে হচ্ছে দিস ইজ অ্যান ইজি অ্যান্ড ইনএক্সপেন্সিভ, এটা খুবই সহজ এবং স্বল্প খরচে আমরা করতে পারি। ওয়ে টু গেদার ইনিশিয়াল ডেটা বাট দেয়ার ইজ নো ওয়ে টু টেল ইফ দ্য স্যাম্পল ইজ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পপুলেশন। তাহলে এইটাকে আমাদের এই স্যাম্পলিং মেথডের একটা কি লিমিটেশন, তাই তো? তো ইট ক্যান্ট প্রডিউস জেনারেলাইজেবল রেজাল্টস। ওকে, এরপর হচ্ছে ইট ইজ সেফ অ্যান্ড কুইক way to collect people into sample and run a survey to gather data. Because of this, it is usually used for quick user opinions polls or pilot testing. তাইলে এখান থেকে যখন আমরা কোনো জিনিস পড়বো সেখান থেকে আমরা এইরকম ফোকাস করার চেষ্টা করবো যে এখানে কী কী বলেছে। প্রথম হচ্ছে এটা কমন টাইপ অফ নন প্রবাবিলিস্টিক একটা মেথড, এবং এটা কনভিনিয়েন্স হওয়ার কারণ হচ্ছে অ্যাক্সেসিবল টু রিসার্চার, ইনএক্সপেন্সিভ অ্যান্ড ইজি ওয়ে টু কালেক্ট ডেটা, মানে আমরা খুব সহজেই ইনিশিয়াল ডেটা কালেক্ট করতে পারি। লিমিটেশন কী কী আছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পপুলেশন রিপ্রেজেন্টেটিভ যেই স্যাম্পলটা হবে তার নিশ্চয়তা নেই, এবং আসলে এখানে আমরা মানে জেনারেলাইজেশন করতে পারবো না, ঠিক আছে। তারপরে হচ্ছে যেটা বললাম চিপ অ্যান্ড কুইক,
অবশ্যই টু ওয়ে টু কালেক্ট পিপল ইনটু স্যাম্পল রান এ সার্ভে টুগেদার। সাধারণত এখানে মানে ব্যবহার করা হয় অপিনিয়ন পোলস অর পাইলট টেস্টিংস। ওকে, এটা হচ্ছে কনভিনিয়েন্স স্যাম্পলিং। এখন একটা আমরা এক্সাম্পল দেখি। ওকে, ইউ আর রিসার্চিং অপিনিয়ন অ্যাবাউট স্টুডেন্ট সার্ভিসেস in your university. So after each of your classes, you ask your fellow students to complete a survey on the topic. Okay, this is a convenient way to gather data, but as you only surveyed students taking the same classes as you at the same level, the sample is not representative all the students at a university. বোঝার চেষ্টা করি আমরা এখানে আমরা স্টুডেন্টের পারসেপশন বা অপিনিয়ন নিয়ে রিসার্চ করব। ওকে, কি মানে টপিকটা কি? এটা হচ্ছে স্টুডেন্ট পারসেপশনস অথবা অপিনিয়ন্স। এখন কিসের উপরে? স্টুডেন্ট সাপোর্ট সার্ভিস। এটা আমাদের প্লেসটা কোথায়? ইউনিভার্সিটিতে। সো আফটার ইচ অফ ইউর ক্লাসেস ইউ আস্ক ইউর ফেলো স্টুডেন্টস, মানে এটা কনভিনিয়েন্ট মানে ওয়েতে কালেক্ট করবে ডেটা। তাহলে যিনি ক্লাস নিচ্ছেন, ওভারঅল ইউনিভার্সিটি চিন্তা করা থেকে যিনি ক্লাস নিচ্ছেন ওই ক্লাসের স্টুডেন্টদেরকে সার্ভে করাটাই কি হচ্ছে বেশি কনভিনিয়েন্ট, তাই না? এইটাকে মানে আমরা বলছি কনভিনিয়েন্স স্যাম্পলিং মেথড। মানে বাট আমরা একটু আগে পড়েছি যে সে যে শুধুমাত্র তার নিয়ারেস্ট যে স্টুডেন্টগুলো ছিল তাদের থেকে ডেটাটা নিল, এইটা অ্যাকচুয়ালি কি হলো না, মানে পপুলেশন রিপ্রেজেন্টেটিভ কোনো স্যাম্পল হলো না। ওকে, অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু বলতে পারবো না বা কোনো জেনারেলাইজেশনে আসতে পারবো না। এরপরে হচ্ছে ভলান্টারি রেসপন্স স্যাম্পলিং। সিমিলার টু কনভিনিয়েন্স স্যাম্পলিং, এ ভলান্টারি রেসপন্স ইজ মেইনলি বেসড অন ইজ অফ অ্যাক্সেস। ওকে, ইজ অফ access. Instead of the researchers choosing participants and directly contacting them, people volunteered themselves. মানে হচ্ছে রেসপন্ডিং টু এ পাবলিক অনলাইন সার্ভে। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি যেটা বোঝার সুবিধার জন্য আর কি। ওকে, ভলান্টারি রেসপন্স স্যাম্পলস আর অলওয়েজ অ্যাট লিস্ট সামহট বায়াসড। এটা তার মানে আমাদের একটা লিমিটেশন। অ্যাজ সাম পিপল উইল ইনহারেন্টলি বি মোর লাইকলি টু ভলান্টিয়ার দ্যান আদার্স। ওকে, এটা হচ্ছে ভলান্টারি রেসপন্স স্যাম্পলিং বলে। একটা এক্সাম্পল দেখি। ইউ সেন্ড আউট দ্য সার্ভে টু অল স্টুডেন্টস অ্যাট এর ইউনিভার্সিটি অ্যান্ড এ লট অফ স্টুডেন্টস ডিসাইড টু কমপ্লিট ইট। ওকে, দিস ক্যান সার্টেনলি গিভ ইউ সাম ইনসাইট ইন্টু দ্য টপিক, বাট পিপল হু রেসপন্ড আর মোর লাইকলি টু বি দোজ হু হ্যাভ স্ট্রং অপিনিয়ন্স অ্যাবাউট দ্য স্টুডেন্ট সাপোর্ট সার্ভিস। সো ইউ ক্যান্ট বি শিওর দ্যাট দেয়ার অপিনিয়ন্স আর রিপ্রেজেন্টেটিভ অফ অল স্টুডেন্টস। এখান থেকে আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি ভলান্টারিং মানে রেসপন্স স্যাম্পলিং বলতে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে। ফার্স্টে আবার খেয়াল করি একটু, এখানে আমাদের একটা সার্ভে বা কোশ্চেনিয়ারটা আমাদের মানে স্টুডেন্ট যারা তাদের মধ্যে কী করা হয়েছে স্যাম্পলিং মানে সেন্ড করা হয়েছে। হ্যাঁ, দিস ক্যান সার্টেনলি গিভ ইউ সাম ইনসাইট, যেটা বললাম এটা আমাদেরকে মানে ইনিশিয়াল কিছু ইনসাইট দিতে পারে, বাট পিপুল হু রেসপন্ড আর মোর লাইকলি টু বি দোজ হু হ্যাভ স্ট্রং অপিনিয়ন্স অ্যাবাউট দ্য সাপোর্ট সার্ভিস। সো ইউ ক্যান্ট বি শিওর দ্যাট দেয়ার অপিনিয়ন্স আর রিপ্রেজেন্টেটিভ অফ অল স্টুডেন্টস। ওকে, এরপরে যেটা আসে সেটা হচ্ছে পারপোজিভ স্যাম্পলিং। নাম শুনে আমরা বুঝছি এটাও একটা নন প্রবাবিলিস্টিক স্যাম্পলিং মেথড, হোয়ার ইউ মেক এ কনক্লুশনস ডিসিশন what the sample needs to include and choose participants accordingly. Okay, this type of sampling, also known as judgment sampling, okay, involves the researcher using their expertise to select a sample that is most useful to the purposes of the research. এই কারণে মূলত এটাকে বলা হয় পারপোসিভ রিসার্চ। ওকে, পারপোসিভ রিসার্চ স্যাম্পলিং ইজ অফেন ইউজড ইন কোয়ালিটেটিভ, আমরা এটা মনে রাখবো। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, প্রবাবিলিস্টিক স্যাম্পলিং মেথড সাধারণত কোন মানে রিসার্চ মেথডে ব্যবহার করা হয়? ইয়েস, কোয়ান্টিটেটিভ। তাহলে এখানে আমাদের নন প্রবাবিলিস্টিক মেথডটা সাধারণত আমরা বুঝতেই পারছি যে অল্টারনেটিভলি এটা কি হওয়ার মানে কোয়ালিটেটিভ রিসার্চে হওয়ার কথা। যেমন পারপোসিভ রিসার্চ মানে স্যাম্পলিং মেথডটা সাধারণত কোয়ালিটেটিভ রিসার্চের জন্য ব্যবহার করা হয়, হোয়ার দ্য রিসার্চার ওয়ান্টস টু গেইন ডিটেল নলেজ অ্যাবাউট এ স্পেসিফিক ফেনোমেনন রাদার দ্যান মেক স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সেস। ওকে, or where population is very small and specific. An effective purposive sample must have clear criteria. Okay, এটা হচ্ছে আমাদের কীভাবে একটা পারপাসকে মানে ফুলফিল করার জন্য আমরা পার্টিসিপেন্ট সিলেক্ট করবো এবং ডেটা নিব, সেটা মোটামুটি আমরা 3টা পয়েন্টসে বুঝতে পারবো। একটা এক্সাম্পল আমরা এখানে যদি দেখি, ইউ ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট দ্য অপিনিয়ন্স অ্যাবাউট অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অফ ডিজেবল স্টুডেন্টস অ্যাট ইউনিভার্সিটি। So you
পারপাসফুলি সিলেক্ট এ নাম্বার অফ স্টুডেন্টস, মানে আমাদের অবশ্যই একটা পারপাস থাকবে আর কি। সিলেক্ট অফ স্টুডেন্টস উইথ ডিফারেন্ট সাপোর্ট নিডস ইন অর্ডার টু গ্যাদার এ ভ্যারিড রেঞ্জ অফ ডেটা, হ্যাঁ, দেয়ার এক্সপেরিয়েন্সেস উইথ স্টুডেন্ট সার্ভিসেস। এটাকে আমরা বলে থাকি মূলত পারপাসিভ স্যাম্পলিং মেথড। এরপর হচ্ছে এটা আমরা অলরেডি যারা আমাদের টিমে কাজ করেছেন তারা জানার কথা এবং নাম শুনেছেন অনেকবার, স্নোবল টেকনিক অথবা স্নোবল স্যাম্পলিং টেকনিক। এটাও একটা নন প্রবাবিলিস্টিক স্যাম্পলিং মেথড, হ্যাঁ। এটা যেটা বল টাইপ দ্যাট মিমিক্স এ পিরামিড সিস্টেম in its selection pattern. If the population is hard to access, snowball sampling can be used to recruit participants via other participants. মানে হচ্ছে এখানে একজন পার্টিসিপেন্টস আর একজন পার্টিসিপেন্টসকে রিক্রুট করে। ধরেন আমরা একটা অনলাইন সার্ভে ক্রিয়েট করলাম, আমি মানে একজনকে দিলাম, সে আরেকজনকে দিল, সে আরেকজনকে দিল, এইভাবে পার্টিসিপেন্ট রিক্রুটস পার্টিসিপেন্ট, একজন পার্টিসিপেন্ট আরেকজন পার্টিসিপেন্টকে সিলেক্ট করে। এটাকে বলা হয় স্নোবল টেকনিক বা স্নোবল স্যাম্পলিং টেকনিক। The number of people you have access to snowballs as you get in contact with more people. Your researching experience of এখানে আমরা হতে পারে লোনলিনেস অথবা মানে গৃহহারা মানুষ অথবা মানে অ্যাংজাইটিতে ভুগছে বা ডিপ্রেশনে ভুগছে এরকম মানে স্পেসিফিক একটা সিটিতে বা ইউনিভার্সিটিতে। সিন্স দেয়ার ইজ নো লিস্ট অফ অল, এখানে দেখতে পাচ্ছেন হোমলেস পিপল ইন দ্য সিটি, যেহেতু মানে প্রত্যেকের আমাদের লিস্ট নাই, হ্যাঁ। প্রবাবিলিটি স্যাম্পলিং ইজেন্ট পসিবল এখানে, আসলে আমাদের এখানে প্রবাবিলিটি স্যাম্পলিং মেথডটা কার্যকরী, মানে কার্যকরী বলতে আমাদের পসিবল না। ইউ মিট ওয়ান পারসন who agrees to participate in the research and she puts you in contact with other homeless people that knows in the area. Okay, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এই স্নোবল টেকনিক বা স্নোবল স্যাম্পলিং বলতে অ্যাকচুয়ালি কী বোঝানো হয়েছে এখানে। তার মানে হচ্ছে আমরা একজনের কাছে রেজিস্ট করতে পারলে সে যাদেরকে চেনে, আমার এই রিসার্চ কোশ্চেনিয়ার হোক বা আমার ইন্টারভিউ গাইডটা হোক, সে কী করবে, অন্যজনের কাছে পাস করবে। এখন আমরা অ্যাডভান্টেজেস অফ নন প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড এটা দেখব। নন প্রবাবিলিস্টিক স্যাম্পলিং মেথড বা স্যাম্পল কালেকশনের যে অ্যাডভান্টেজেস, তার মধ্যে অন্যতম হলো যে পসিবিলিটি টু রিফ্লেক্ট দ্য ডেসক্রিপটিভ কমেন্টস অ্যাবাউট দ্য স্যাম্পল। এখানে আমরা ডেসক্রিপটিভ কমেন্টস যেটা আমরা স্যাম্পল সম্পর্কে সেটা রিফ্লেক্ট করাইতে পারি আর কি। কস্ট ইফেক্টিভনেস, এটা একটা বড় কথা। অ্যান্ড টাইম ইফেক্টিভনেস, এটাও যেটা আমরা প্রবাবিলিস্টিক মেথডে পড়েছি যে টাইম বেশি লাগে কম্পেয়ার টু প্রবাবিলিস্টিক স্যাম্পলিং, এবং অবশ্যই টাকা বেশি খরচ হয় আপনার প্রবাবিলিস্টিক মেথডে বেশি এবং নন প্রবাবিলিস্টিক মেথডে কম। ইফেক্টিভ হোয়েন ইট ইজ আনফিজিবল, যখন আসলে এটা ফিজিবল না, অর ইমপ্র্যাকটিক্যাল টু কন্ডাক্ট প্রবাবিলিস্টিক স্যাম্পলিং। ডিসঅ্যাডভান্টেজেস কী কী? Unknown proportion of the entire population is not included in the sample group. For example, lack of representation of the entire population. তারপরে lower level of generalization of research findings compared to the probability sampling. Difficulties in estimating sampling variability, identifying possible bias. তো এগুলো হচ্ছে আমাদের নন প্রবাবিলিস্টিক মেথডের মানে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস। তাহলে আমরা এখান থেকে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস দেখলাম। এখন আমাদেরকে শিখতে হবে যে আসলে এই দুইটা মেথডের মধ্যে পার্থক্য কী কী। আমরা যতটুকু পড়লাম আমরা এই টেবিলটা মনে রাখলে আমাদেরকে মানে কাজ করতে সুবিধা হবে। ফার্স্ট অফ অল, প্রবাবিলিটি স্যাম্পলিং মেথডে যাদেরকে আমরা স্যাম্পল হিসেবে নিব তারা হচ্ছে র্যান্ডমলি সিলেক্টেড হবে, হ্যাঁ। আর যারা মানে আমরা যখন স্যাম্পল কালেক্ট করব নন প্রবাবিলিস্টিক মেথডে, তখন হচ্ছে সাবজেক্টিভ জাজমেন্ট অফ রিসার্চ আর ইউজ টু সিলেক্ট samples. Equal chance for each member of population to get selected. এখানে actually not everyone has equal chance to selected. Used to reduce a sampling bias. এটা মূলত আমরা sampling bias এড়াতে ইউজ করি। Researcher is not overly concerned with sampling bias. Effective to collect data from a diverse population. Useful in a specific environment with sampling group members sharing similar characteristics. Useful in obtaining accurate representation of people, does not help in representing the population accurately. Finding correct audience is difficult, finding correct audience is simple. এটা হচ্ছে probability এবং non probability sampling methods এর ডিফারেন্স। আমরা স্যাম্পল সাইজ ক্যালকুলেশনে যাওয়ার আগে আমি আপনাদের কাছে মানে করছি
প্রশ্ন করছি যে এই পর্যন্ত আপনারা বুঝছেন কিনা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড, অথবা আমার মানে কোনো মনে হয় যে আপনাদের কোনো ইনফরমেশন গ্যাপ আছে, আপনারা বলতে পারেন। ওকে, তাহলে আমরা এখন নেক্সট যে টপিকটা শিখব সেটা হচ্ছে কিভাবে স্যাম্পল সাইজ ক্যালকুলেট করতে হয়। আমরা যখন স্যাম্পল সাইজ ক্যালকুলেট করব, মানে একটা পপুলেশন সাইজের উপর ডিপেন্ড করে মূলত স্যাম্পল সাইজ ক্যালকুলেট করব। যখন আমরা স্যাম্পল সাইজ ক্যালকুলেট করব তখন আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে। আরও কিছু প্যারামিটার আছে, কিন্তু আমি এই তিনটা জিনিসকে জোর দিয়ে বলছি। সেটা হচ্ছে পপুলেশন সাইজ, মানে আপনি যাদের নিয়ে স্টাডি করবেন তারা সংখ্যায় কত। মার্জিন অফ এরর, মানে হচ্ছে আপনি কত পার্সেন্ট এরর এক্সপেক্ট করছেন। কনফিডেন্স লেভেল, মানে এখানে আপনার মানে আপনি কনফিডেন্স লেভেলটা কত পার্সেন্ট সেট করবেন সেটা। তাহলে ওভারঅল তিনটা প্যারামিটার আমরা কনসিডার করব মানে যখন আমরা স্যাম্পল সাইজটা ক্যালকুলেট করব। ফার্স্টে আসি, হোয়াট ইজ পপুলেশন সাইজ। পপুলেশন সাইজ বলতে এখন আমি কি বোঝাচ্ছি, এখানে দেখেন আমরা মানে হচ্ছে সোজা কথা, হাউ মেনি পিপল আর ইউ টকিং অ্যাবাউট ইন টোটাল। এইটা হচ্ছে মূলত আমাদের পপুলেশন সাইজ। ফর এক্সাম্পল, যদি আমরা একটা হসপিটালে ধরেন থ্যালাসেমিয়া পেশেন্ট সংখ্যা কত, মানে যদি ধরেন 10,000 থ্যালাসেমিয়া পেশেন্ট আছে একটা হসপিটালে, এটা হচ্ছে আপনার টোটাল পপুলেশন সাইজ। কিন্তু আমরা 10,000কে নিয়ে তো স্টাডি করব না, ধরেন 500 মানুষকে নিয়ে আমরা স্টাডি করছি, তাহলে এই 500টা হচ্ছে আমাদের স্যাম্পল সাইজ। ওকে, তাহলে আমরা যেটা বললাম যে পপুলেশন সাইজ বলতে আমরা কি বুঝছি বা বলি, হাউ মেনি পিপল আর ইউ টকিং অ্যাবাউট ইন টোটাল। আমরা যত সংখ্যক মানুষকে আমাদের রিসার্চে ইনক্লুড করব তারা মূলত হচ্ছে আমাদের পপুলেশন সাইজ। To find this out, you need to be clear about who does and doesn't fit into your group. For example, if you want to know about dog owners, you will include everyone who has at some point owned at least one dog. তো আমাদের যেটা বললাম যে পপুলেশন সাইজ যখন আমরা সিলেক্ট করব বা ইয়ে করব, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে কাদেরকে নিয়ে আমরা কথা বলছি, এবং আমাদের একটা ক্লিয়ার ইয়ে থাকতে হবে, মানে ক্রাইটেরিয়া, যে কারা অ্যাকচুয়ালি আমাদের এই গ্রুপে ফিট করবে, কারা করবে না। মার্জিন অফ এরর, এটা বলতে আমরা কি বুঝছি, এ পার্সেন্টেজ দ্যাট টেলস ইউ হাউ মাচ ইউ ক্যান এক্সপেক্ট ইউর সার্ভে রেজাল্টস টু রিফ্লেক্ট দ্য ভিউজ অফ দ্য ওভারঅল পপুলেশন। দ্য স্মলার মার্জিন অফ এরর, দ্য ক্লোজার ইউ আর হ্যাভিং দ্য এক্সাক্ট আনসার অ্যাট এ গিভেন কনফিডেন্স লেভেল। মানে এখানে আমরা কত পার্সেন্ট এররকে কনসিডার করব সেটা, মানে সেটা আমাদেরকে পার্সেন্টেজে দিতে হবে। মানে হচ্ছে পার্সেন্টেজে আমাদেরকে আমরা একটু পরেই দেখব প্র্যাকটিক্যালি, মানে পার্সেন্টেজ হতে পারে যেমন 0.05, ইট মিনস 5%, এটা আমাদেরকে মার্জিন অফ এরর হতে পারে। যদি আমাদের 5% মার্জিন অফ এরর হয়, তার মানে আমরা কনফিডেন্স লেভেল হচ্ছে 95%। ওকে, এই হচ্ছে আমাদের মার্জিন অফ এরর গেল। এরপর হচ্ছে কনফিডেন্স লেভেল, এ পার্সেন্টেজ দ্যাট রিভিলস হাউ কনফিডেন্ট ইউ ক্যান বি দ্যাট দ্য পপুলেশন উড selected an answer within a certain range. For example, a 95% confidence level means that you can be 90% certain the results lie between x and y numbers. Okay, it's called confidence level. তো আমরা একটা এক্সাম্পল দেখব কিভাবে আমরা স্যাম্পল সাইজ ক্যালকুলেট করি। আমি এখন যে মানে সফটওয়্যার দিয়ে ক্যালকুলেট করে এখানে দেখাবো, এটা হচ্ছে সার্ভে মানকিস। মানে এই যে আপনারা এই লিঙ্কটাতে গেলে আরও ইন ডিটেলে এদের আন্ডার দ্য হুড কোন ধরনের ফর্মুলা ইউজ করা হয়েছে এবং কিভাবে ক্যালকুলেট করা হয়েছে এভরিথিং জানতে পারবেন। এইখানে আপনারা একটা ঘর দেখতে পাবেন যেটা হচ্ছে পপুলেশন সাইজ, এখানে একটা ঘর দেখতে পাবেন যেটা হচ্ছে কনফিডেন্স লেভেল, এখানে একটা ঘর দেখতে পাবেন যেটা হচ্ছে মার্জিন অফ এরর। তো এইখানে আমি পপুলেশন সাইজ হচ্ছে আমার 1 মিলিয়ন। ধরেন আমরা একটা স্টাডি করতে চাচ্ছি যে পারসেপশন অন স্পন্টেনিয়াস অ্যাবর্শন অর ইনডিউসড অ্যাবর্শন, যেটাই হোক না কেন, আমরা অ্যাবর্শন এর উপরে মানে স্টাডিটা করতে চাচ্ছি। এটা নিয়ে আসলে মানুষের চিন্তা ভাবনা কী, সেই রকম একটা স্টাডি করতে চাচ্ছি। তো আমরা ধরেন এই পপুলেশন, মানে আমাদের টার্গেট পপুলেশন যারা, তারা হচ্ছে 1 মিলিয়ন।
তাহলে এখন আমি 1 মিলিয়নের কাছে তো পৌঁছাইতে পারবো না। তাহলে আমাদেরকে এদের রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল ক্যালকুলেট করে নিতে হবে, বা স্যাম্পল সাইজ, মানে আমি কত মানুষের কাছে পৌঁছালে, মানে কত মানুষের থেকে ডেটা নিলে আমি এই 1 মিলিয়নের ডেটা বলে চালাতে পারবো, বা অ্যানালাইজ করতে পারবো, একটা ফাইন্ডিংস দাঁড় করাতে পারবো। তো সেটা আমরা কিভাবে করতে পারবো? আমাদের এখানে মার্জিন অফ এরর, আমি চাচ্ছি যে এখানে আমি এরর কনসিডার করব 5%। এখানে দেখেন 5%। আর তার মানে যদি আমি এরর হয় 5%, তার মানে আমি 95% কনফিডেন্ট বা সার্টেন, এই যে এখানে বলেছিলাম সার্টেন দ্য রেজাল্টস লাই বিটুইন সামথিং। ওকে, তো এখানে 95% হচ্ছে আমাদের কনফিডেন্স ইন্টারভাল। এটা যদি আমরা দিই তাহলে আমাদের স্যাম্পল সাইজ হবে 385। তার মানে আমরা 1 মিলিয়ন পিপলের, যদি আমরা 385 জনের মানে পিপল থেকে যদি 385 জনের ডেটা নিই, তাহলে আমাদের স্টাডিটা মোটামুটি কী হবে, এই পপুলেশন রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল সাইজ হবে। দ্যাটস কল্ড স্যাম্পল সাইজ। এবং এইটা হচ্ছে আমরা ক্যালকুলেট করলাম সার্ভে মানকি ক্যালকুলেটর দিয়ে। এই যে এই লিঙ্কটাতে গেলে আপনারা ক্যালকুলেট করতে পারবেন। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এরর অফ মার্জিন অফ এরর কি 5%ই হবে? নো, আপনি এখানে মার্জিন অফ এরর যত বাড়াবেন স্যাম্পল সাইজ তত বেড়ে যাবে। মানে আপনি এরর রেট যত বাড়াবেন আপনার স্যাম্পল সাইজ তত বাড়বে। ঠিক আছে, যদি আপনি এখানে 10% মানে মার্জিন অফ এরর দেন, তাহলে এখানে কনফিডেন্স লেভেল কত হবে বলেন তো একজন? গুড। আর যদি হ্যাঁ, আপনি মার্জিন অফ এরর যা মানে কনসিডার করলে, মানে আপনি যদি এখানে বাড়ান, তার মানে এখানে স্যাম্পল সাইজটা বেড়ে যাবে, সোজা হিসাব। ওকে, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নাই। নেক্সট আমরা সিডিসির একটা ক্যালকুলেটর, যেটাকে বলা হয় openap.com, এখানে আপনারা গেলে পাবেন। সেম আমরা এখানে পপুলেশন মানে 95%, এখানে আমরা অনেকগুলা কনফিডেন্স লেভেল আমরা দেখতে পাচ্ছি, বোঝানোর জন্য আপনাদের সুবিধা হবে। আপনারা কি কেউ বলতে পারেন যে এখানে 95% কনফিডেন্স ইন্টারভ্যালে আমাদের এখানে কত হয়েছে? স্যাম্পল সাইজ 384, আগেরটায় কত ছিল? 385, স্লাইটলি ডিফারেন্স। ওকে, তো এইখানেও আমাদের কি মানে আপনারা একটা স্ক্রিন দেখতে পাবেন যেখানে আপনাদের পপুলেশন সাইজ দিতে হবে। আমি এখানে 1 মিলিয়ন পপুলেশন সাইজ দিয়েছি এবং মার্জিন অফ এরর কনসিডার করেছি 5%। এখানে আমাদের স্যাম্পল সাইজটা হচ্ছে 384। আপনারা যে লিঙ্কে গিয়ে এগুলো আপনারা এক্সপ্লোর করবেন। ওকে, কেউ একজন একটা আনমিউট আছেন, কাইন্ডলি আনমিউট, সরি মিউট করে দেন। ওকে, এটা হচ্ছে আমরা কিভাবে ক্যালকুলেট করব স্যাম্পল। দুইটা ক্যালকুলেটর আমরা এখানে দেখলাম বা শিখলাম। নেক্সট হচ্ছে স্যাম্পলিং বায়াস। আমাদের এইটা মানে শেখাটা গুরুত্বপূর্ণ, স্যাম্পলিং বায়াস। হ্যাঁ, হোয়াট ইজ স্যাম্পলিং বায়াস এবং আমাদের কোন কোন ধরনের বায়াস হতে পারে সেটা আমরা শিখব। স্যাম্পলিং বায়াস বলতে কি বোঝায়? রিকল দ্য এন্টায়ার গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল অফ ইন্টারেস্ট ইজ কল্ড দ্য পপুলেশন। আমরা আগে শিখেছি। ইট মে বি আনরিয়েলিস্টিক অর ইভেন ইম্পসিবল টু গেদার ডেটা ফ্রম দ্য এন্টায়ার পপুলেশন। অবভিয়াসলি পুরো পপুলেশন থেকে আমাদের ডেটাটা নেওয়াটা অবশ্যই এটা আনরিয়েলিস্টিক একটা চিন্তা এবং ইম্পসিবল। The subset of population from which data are actually gathered is the sample. A sample should be selected from a population randomly, যেটা আমরা একটু আগে পড়েছি। Otherwise it may be prone to bias. যদি আমরা randomly কালেক্ট না করি, এখানে আমাদের একটা bias ক্রিয়েট হবে। Our goal is to obtain a sample that representative of the population. Okay, এখন টার্মস ইন বায়াস, তিনটা টার্মস আমরা এখানে শিখবো। একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল বলতে আমরা কি বোঝাই? এ সাবসেট অফ পপুলেশন ফ্রম হুইচ ডেটা আর কালেক্টেড দ্যাট অ্যাকিউরেটলি রিফ্লেক্টস দ্য পপুলেশন। মানে আমরা যাদের থেকে ডেটা নিচ্ছে, মানে স্যাম্পল নিচ্ছে, ওই স্যাম্পলটা তাদেরকে রিপ্রেজেন্ট করে কিনা, এইটাকে আমরা বলি রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। আরেকটা হচ্ছে বায়াস, মানে হচ্ছে দ্য সিস্টেমেটিক ফেভারিং অফ সার্টেন আউটকামস, এটাকে আমরা বলি বায়াস। আর স্যাম্পলিং বায়াস বলতে বোঝা হয় systematic favoring of certain outcomes due to the methods employed to obtain the sample. এই টার্মগুলো আমরা মানে আমাদের আসলে প্র্যাকটিক্যালি যে আমরা ইউজ করি ওরকম না, কিন্তু আমাদের আসলে জানতে হয় বা বুঝতে হবে যে মানে কোন ধরনের বায়াস কখন ক্রিয়েট হতে পারে। একটা উদাহরণ আমরা এখানে দিই যে ওয়েট লস স্টাডি ভলান্টিয়ার্স। হ্যাঁ, এ মেডিকেল রিসার্চ সেন্টার ইজ টেস্টিং এ নিউ ওয়েট লস ট্রিটমেন্ট. They advertise on a social media site that they are looking for volunteers to participate. There is sampling bias because the sample will be limited to the people
who use the social media site where they advertised. লক্ষ্য করবেন, হ্যাঁ? Thus, individual who choose to participate may be different from the overall population. For example, volunteers may be individuals who are already actively trying to lose weight. This is not representative sample, because the sample may have characteristics that are different from other population of interest. এই জন্যই এটা, এই যে এখানে যে জিনিসটা ঘটলো সেটাকে আমরা বলে থাকি স্যাম্পলিং বায়াস। এখন কত ধরনের স্যাম্পলিং বায়াস আছে গতদিন আমরা দেখেছিলাম, আবারও আমি এখানে রিপিট করেছি। একটা হচ্ছে নন রেসপন্স বায়াস, লার্জ পার্সেন্টেজ অফ দোজ স্যাম্পলড ডু নট রেসপন্ড অর পার্টিসিপেট আওয়ার স্টাডি। মানে আমরা এখন একটা কোয়েশ্চেনিয়ার বা সার্ভে যদি আমরা প্রোভাইড করি কাউকে, দেখা গেল লার্জ পার্সেন্টেজ অফ পিপল সেটাকে আসলে করেনি, রেসপন্স করেনি সেটাতে, মানে নন রেসপন্স। আর রেসপন্স বায়াস মানে হচ্ছে হোয়েন স্টাডি পার্টিসিপেন্টস ইদার ডু নট রেসপন্ড ট্রুথফুলি। আমরা যখন একটা গুড ক্যারেক্টারিস্টিক্স অফ স্যাম্পল এই টপিকটা পড়েছিলাম তখন আমরা করেছিলাম, মানে ওখানে মেনশন করেছিলাম যে স্যাম্পল মানে আমরা যাদের থেকে নিব, মানে ইনফরমেশন প্রোভাইডার যারা, তাদেরকে অবশ্যই ট্রু ইনফরমেশন প্রোভাইড করতে হবে। তো এখানে আমাদের সেটাই বলা হয়েছে যে রেসপন্ডেন্টস যারা, তারা আপনার সত্য ইনফরমেশন দিতেও পারে নাও পারে। ওকে, ফর এক্সাম্পল হোয়েন স্টুডেন্টস আর আস্কড দে এভার চিটেড অন অ্যান এক্সাম, ইভেন দোজ হু হ্যাভ উড রেসপন্ড উইথ নো, এটা হতেই পারে না। তো এরকম আমাদের বিভিন্ন সার্ভে স্টাডিতে এই রেসপন্স বায়াসটা হয়ে থাকে। সিলেকশন বায়াস বলতে বোঝানো হয়েছে দিস বায়াস অকার্স when the sample selected does not reflect the population of interest. For instance, you are interested the attitude of female students regarding campus safety, but when sampling you should include males. এটাকে আমরা বলি সিলেকশন বায়াস। ওকে, দিস ইজ অল অ্যাবাউট স্যাম্পলিং বায়াস।